সেপ্টেম্বর মাসের এক উজ্জ্বল প্রভাতে আসামির ফাঁসি হয়ে গেল। ডাক্তার ফাঁসি মঞ্চে উপস্থিত ছিলেন। আসামিকে ফাঁসি কাঠ থেকে গর্তের মধ্যে পড়ে যেতে দেখেছিলেন। দড়ির ক্যাঁচ ক্যাঁচ শব্দ তার কানে পৌঁছেছিল। গর্তের মধ্যে মুখ বাড়িয়ে দেহের তীব্র ছটফটানি লক্ষ্য করেছিলেন, যদিও সেটা কয়েক সেকেন্ডের বেশি স্থায়ী ছিল না। ফাঁসি সুষ্ঠুভাবেই হয়েছে। মৃত্যু সম্বন্ধে তিনি স্থির নিশ্চিত। 1 ঘন্টা পরে ডাক্তার পোস্টমর্টেম করে দেখতে পান যে ঘাড়ের কাছে মেরুদণ্ডের কশেরুকা বিচ্ছিন্ন হয়ে তৎক্ষণাৎ মৃত্যু ঘটেছে। পোস্টমর্টেমের কোনো প্রয়োজন ছিল না, কারণ মৃত্যু সম্বন্ধে ডাক্তার নিঃসন্দেহ। তবুও নিয়ম রক্ষা করতে তাকে এ কাজ করতে হয়। ঠিক সেই মুহূর্তে এক বিচিত্র অনুভূতি ডাক্তারের মনকে আচ্ছন্ন করে ফেলে। তিনি অনুভব করতে লাগলেন মৃতের প্রেতাত্মা যেন তার পাশে দাঁড়িয়ে রয়েছে। সেই ছিন্ন বিচ্ছিন্ন দেহের মধ্যে যেন প্রাণের অস্তিত্ব বিদ্যমান, অথচ 1 ঘন্টা আগে তার মৃত্যু হয়েছে। সে সম্বন্ধে কোনো প্রশ্নই থাকতে পারে না। একজন ওয়ার্ডার সেই সময় এসে জানতে চাইল, যে দড়িটা দিয়ে লোকটার ফাঁসি হয়েছে এবং যেটা জল্লাদের প্রাপ্য, সেটা ভুল করে মৃতদেহের সঙ্গে মর্গে এসেছে কিনা। আশ্চর্যের কথা, সেটা কোথাও পাওয়া গেল না। এটা তুচ্ছ ব্যাপার, কিন্তু তবু যেন কিসের ইঙ্গিত করছে। ব্যক্তি বিশেষে কেউ দোষ করলে তার শাস্তি হোক বা না হোক, অন্তরে একটা বিবেকের দংশন থেকেই যায়। কেউ সেই জ্বালাকে তুচ্ছ করে আগামীর দিকে অগ্রসর হয়, কেউ বা তার অপরাধ স্বীকার করে সেই জ্বালা থেকে মুক্তি পায়। এমনই এক ব্যক্তি চার্লস লিঙ্কওয়ার্থের গল্প আমরা আপনাকে শোনাবো আজ। পেশ হচ্ছে প্রবাদ প্রতিম ইংরেজ সাহিত্যিক এডওয়ার্ড ফ্রেডরিক বেনসনের দি কনফেশন অফ চার্লস লিঙ্কওয়ার্থ। গল্পটির বাংলা অনুবাদ করেছেন রবীন্দ্রনাথ বসু। এই গল্পের গল্প পাঠে দেবাত্রী, গল্পের সূত্রধার আমি অতনু। শুরু হচ্ছে দি কনফেশন অফ চার্লস লিঙ্কওয়ার্থ। ফাঁসির অপেক্ষায় দিন গুনছে কারাগারে বন্দী এক হত্যাকারী। এই দণ্ডের বিরুদ্ধে তার সমস্ত আবেদন নিবেদন ব্যর্থ হয়েছে। কারাগারের ডাক্তার টিসডেল নিয়ম মতো সপ্তাহে 1বার কি 2বার প্রাণদণ্ডে দণ্ডিত এই আসামিকে দেখতে আসেন। যতই তার ফাঁসির দিন এগিয়ে আসতে থাকে, ডাক্তার লক্ষ্য করেন বাঁচার প্রতি আসামির একটা জান্তব কামনা যেন ততই তাকে পেয়ে বসছে। ডাক্তার তার অভিজ্ঞতায় এমন ঘটনা কখনো প্রত্যক্ষ করেন। আসামির আবেদন নাকচ হওয়ার কথা জানালে উৎকণ্ঠা ও যন্ত্রণার হাত থেকে মুক্ত হয়ে উদাসীনভাবে সে অবশ্যম্ভাবী পরিণামের জন্য অপেক্ষা করতে থাকে। তবু ডাক্তারের মনে হলো এ খবর তাকে সমস্ত বুদ্ধি বিবেচনা থেকে বঞ্চিত করলেও যেন বাস্তব জীবনের ওপর তার একটা প্রবল আকর্ষণ তাকে উতলা করে তুলছে। কথাটা শুনে তার মূর্ছা ঘটলেও সেটা সাময়িক। পর মুহূর্তে যা ঘটে গেছে সেই বিষয়ে সচেতন হয়ে ওঠে। খুনই একটা অদ্ভুত, আতঙ্কজনক। খুনির ওপর জনসাধারণের কোনো সমবেদনা ছিল না। খুনির নাম চার্লস লিঙ্কওয়ার্থ। শেফিল্ডের একটা ছোট স্টেশনারি দোকানের মালিক ছিল।
তার স্ত্রী ও মায়ের সঙ্গে সে বাস করত। মা তার নৃশংসতার বলি হয়। মায়ের 500 পাউন্ড আত্মসাৎ করাই ছিল এই জঘন্য কাজের মূল উদ্দেশ্য। আদালতের বিচারে প্রকাশ পায় চার্লস এই সময় 100 পাউন্ড দেনার দায় পড়ে। গত কয়েক বছর ধরে তার সঙ্গে মায়ের নানা অসন্তোষ ও ঝগড়ার মধ্যে দিন কাটছিল। তিনি বেশ কয়েকবার শাসিয়ে বলেন যে তাদের সংসারে তিনি আর থাকবেন না। এমনকি প্রতি সপ্তাহে যে 8 শিলং করে খরচ দেন তাও বন্ধ করে দেবেন। তার নিজের যে টাকা আছে তা থেকে আয়ের বন্দোবস্ত করবেন। একদিন চার্লসের স্ত্রী কোনো এক আত্মীয়ের বাড়ি যায়। সেই দিনই তার মা ব্যাংক থেকে সব টাকা তুলে নিয়ে আসেন। তার স্ত্রীর অনুপস্থিতিতে সংসারের খুঁটিনাটি ব্যাপার নিয়ে তার মায়ের সঙ্গে ঝগড়া বাঁধে। অশান্তি সহ্য করতে না পেরে তিনি জানান পরের দিন লন্ডনে চলে যাবেন, সেখানে তার বন্ধুদের সঙ্গে থাকবেন। কিন্তু সেই রাতে চার্লস তার মাকে গলা টিপে হত্যা করে। রাতের অন্ধকারে সেই মৃতদেহ বাড়ির পিছনে বাগানে কবর দেয়। তার স্ত্রী ফিরে আসার আগে সে যে কাজ করেছিল তা যুক্তিসঙ্গত ও বিবেচনাগ্রাহ্য। পরের দিন সকালে সে তার মায়ের জিনিসপত্র দুটো বাক্সে পুড়ে ট্রেনের মালগাড়িতে তুলে দেয়। সন্ধেবেলা তার বন্ধুদের ভোজে নিমন্ত্রণ করে। সেই সময় সে তার মায়ের অন্তর্ধানের কথা বলে। এই জন্যে কোনো দুঃখ প্রকাশের ভানও সে করে না, কারণ তার বন্ধুরা জানতো তাদের দুজনের মধ্যে ভালো সম্বন্ধ ছিল না। তিনি চলে যাওয়াতে ঘরের শান্তি আরও বাড়বে। তার স্ত্রী ফিরে এলে একই কথা তাকে জানালো। সেই সঙ্গে আরও বলল ঝগড়াটা নাকি এমন চরমে ওঠে যে যাবার সময় তার ঠিকানাটা পর্যন্ত দিয়ে যায়নি। এটাও একটা তার বুদ্ধিমত্তার পরিচয়, যাতে তার স্ত্রী কোনো চিঠি লিখতে না পারে। মনে হলো তার স্ত্রী কাহিনীটা পুরোপুরি বিশ্বাস করল। বাস্তবিক এ ব্যাপারে সন্দেহ করার মতো বা আশ্চর্য হওয়ার কিছু ছিল না। সাধারণত এসব ক্ষেত্রে অপরাধীদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত নিরীহ হাবভাব ও চাতুরিতে কোনো ছেদ পড়ে না। কিছুদিন পরে তারা সহজেই ধরা পড়ে। চার্লসের ব্যাপারেও তাই ঘটল। যেমন তড়িঘড়ি সে ঋণ শোধ করল না, তার মায়ের খালি ঘরে এক তরুণ ভাড়াটে বসালো, তার দোকান থেকে লোক ছাড়িয়ে দিল এবং নিজেই সব কাজকর্ম করতে লাগলো। এতে তার মিতব্যয়িতার পরিচয় পাওয়া গেল। আবার একই সঙ্গে তার ব্যবসার উন্নতির কথা বলে বেড়াতে লাগলো। 1 মাস পর্যন্ত তার মায়ের ড্রয়ার থেকে ব্যাংক নোট ভাঙালো না। তারপর হঠাৎ 2 50 পাউন্ডের নোট ভাঙিয়ে পাওনাদারদের কিছু দেনা শোধ করল। এই সময় থেকে সে আর নিজেকে ঠিক রাখতে পারল না। স্থানীয় ব্যাংকে একটা নতুন অ্যাকাউন্ট খুলল। তার সেভিংস ব্যাংকে ক্রমশ টাকা বাড়িয়ে চলল। বাগানে যা কবর দিয়েছে সে ব্যাপারে অস্বস্তি বোধ করতে লাগল। তাই নিজেকে আরও নিরাপদ রাখবার জন্যে ভাড়াটের সাহায্য নিয়ে সেই জায়গাটার উপর মাটিতে পাথর দিয়ে একটা উঁচু ঢিবি তৈরি করল। তারপর এলো সেই অপ্রত্যাশিত ঘটনা, যা তার এই বিপজ্জনক খেলায় সমাপ্তি ঘটাল। হঠাৎ কিংস ক্রস স্টেশনের বেওয়ারিশ মালের ঘরে আগুন লাগে। তার মায়ের জিনিস আগেই সেখান থেকে নেওয়া উচিত ছিল। 2 বাক্সের মধ্যে একটা আংশিক পুড়ে যায়। রেল কোম্পানি ক্ষতিপূরণ দিতে বাধ্য। সেই পোড়া বাক্সটার ভেতরে মায়ের নামাঙ্কিত একটা কাপড় ও শেফিল্ডের ঠিকানা লেখা একটা খাম পাওয়া গেল। রেল কোম্পানি ক্ষতিপূরণ দেওয়ার জন্য মিসেস লিঙ্কওয়ার্থের নামে একটা চিঠি পাঠালো। সেই চিঠি চার্লসের স্ত্রীর হাতে গিয়ে পড়ল। সে ভাড়াটিয়ার সামনে সেটা খুলে বিষয়বস্তু জানতে পারে। এটা একটা নির্দোষ চিঠি মনে হলেও আসলে কিন্তু চার্লসের মৃত্যু পরোয়ানা। এ বিষয়ে চার্লসকে জিজ্ঞেস করা হলো।
সে তার মায়ের কোনো দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলা ছাড়া বাক্সগুলোর ব্যাপারে আর কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিতে পারল না। তাদের আশ্বস্ত করল, যদি প্রমাণিত হয় সত্যি তার মায়ের মৃত্যু ঘটেছে, তবে জিনিসপত্রের সঙ্গে ব্যাংকের টাকাটাও সে দাবি করবে। তাই তাদের কথা প্রত্যাখ্যান করল না। এরপর থেকে পুলিশ তার উপর নজর রাখতে আরম্ভ করে, ব্যাংকে খোঁজ খবর নিতে থাকে, ব্যবসার উন্নতির কারণ অনুসন্ধান করে, পাশের বাড়ির ছাদ থেকে তার বাড়ি ও বাগানের উপর দৃষ্টি রাখে। কিছুদিন পরেই তাকে গ্রেফতার করে তার বিচার শুরু হয়। বিচার পর্ব বেশি দিন চলেনি। বিচার চলাকালীন কোর্টে অনেক লোকের সমাগম হতো। তাদের মধ্যে বয়স্ক ভদ্রমহিলাও ছিল। এই জঘন্য হত্যাকাণ্ড তাদের মাতৃত্বকে দারুণ আঘাত দেয়। বিচারে তার ফাঁসি হয়। কারাগারে যাজক অনেক চেষ্টা করেও তার স্বীকারোক্তি আদায় করতে সক্ষম হয়নি। সেপ্টেম্বর মাসের এক উজ্জ্বল প্রভাতে আসামির ফাঁসি হয়ে গেল। ডাক্তার ফাঁসি মঞ্চে উপস্থিত ছিলেন। আসামিকে ফাঁসি কাঠ থেকে গর্তের মধ্যে পড়ে যেতে দেখেছিলেন। দড়ির ক্যাঁচ ক্যাঁচ শব্দ তার কানে পৌঁছেছিল। গর্তের মধ্যে মুখ বাড়িয়ে দেহের তীব্র ছটফটানি লক্ষ্য করেছিলেন, যদিও সেটা কয়েক সেকেন্ডের বেশি স্থায়ী ছিল না। ফাঁসি সুষ্ঠুভাবেই হয়েছে। মৃত্যু সম্বন্ধে তিনি স্থির নিশ্চিত। এক ঘন্টা পরে ডাক্তার পোস্টমর্টেম করে দেখতে পান যে ঘাড়ের কাছে মেরুদণ্ডের কশেরুকা বিচ্ছিন্ন হয়ে তৎক্ষণাৎ মৃত্যু ঘটেছে। পোস্টমর্টেমের কোনো প্রয়োজন ছিল না, কারণ মৃত্যু সম্বন্ধে ডাক্তার নিঃসন্দেহ। তবুও নিয়ম রক্ষা করতে তাকে এ কাজ করতে হয়। ঠিক সেই মুহূর্তে এক বিচিত্র অনুভূতি ডাক্তারের মনকে আচ্ছন্ন করে ফেলে। তিনি অনুভব করতে লাগলেন, মৃতের প্রেতাত্মা যেন তার পাশে দাঁড়িয়ে রয়েছে। সেই ছিন্ন বিচ্ছিন্ন দেহের মধ্যে যেন প্রাণের অস্তিত্ব বিদ্যমান। অথচ 1 ঘন্টা আগে তার মৃত্যু সে সম্বন্ধে কোনো প্রশ্নই থাকতে পারে না। একজন ওয়ার্ডার সেই সময় এসে জানতে চাইল, যে দড়িটা দিয়ে লোকটার ফাঁসি হয়েছে এবং যেটা জল্লাদের প্রাপ্য, সেটা ভুল করে মৃতদেহের সঙ্গে মর্গে এসেছে কিনা। আশ্চর্যের কথা, সেটা কোথাও পাওয়া গেল না। এটা তুচ্ছ ব্যাপার, কিন্তু তবু যেন কিসের ইঙ্গিত করছে। ডাক্তার অবিবাহিত, বেডফোর্ড স্কোয়ারের বাসিন্দা। এক রাঁধুনি তার রান্নার কাজ করে। তার স্বামী ডাক্তারের অন্য কাজকর্ম দেখাশোনা করে। কারাগারের ডাক্তারি করা ছাড়া রোজগারের আর দরকার ছিল না। যে টাকা তিনি পেতেন তাতে তার ভালোভাবেই চলে যেত। অপরাধীদের মনস্তাত্ত্বিক বিচার বিশ্লেষণের জন্যই তিনি এই কাজ বেছে নিয়েছিলেন। তিনি মনে করতেন বেশিরভাগ পাপ কাজ মস্তিষ্ক বিকৃতিজনিত অথবা কোনো কিছু থেকে বঞ্চিত হওয়ার ফলে ঘটে। যেমন চুরি করার অপরাধ কোনো একটা নির্দিষ্ট কারণে ধরা যায় না। তবে এটা সত্যি যে প্রায়শই অভাবের দরুন এ কাজ করা হয়, কিন্তু ঘন ঘন এমন হলে বুঝতে হবে সেটা মাথার কোনো অজানা রোগের লক্ষণ। সাধারণত একে চোরজন্মাদ হিসেবে ধরা হয়। তার স্থির বিশ্বাস ছিল সঙ্গে হিংসাত্মক ঘটনা জড়িত। এই হত্যার প্রকৃত উদ্দেশ্য টাকা পয়সা নয়। যে জঘন্যতা ও অস্বাভাবিকতা দেখা যায়
তাতে হত্যাকারীকে সাধারণ অপরাধী বলে মনে হয় না। সে একজন উন্মাদগ্রস্ত। যতদূর জানা যায়, চার্লস ছিল শান্ত স্বভাব বিশিষ্ট, উপযুক্ত স্বামী এবং মিশুকে প্রতিবেশী। সে এই অপরাধ করে, এবং একমাত্র একটি, যা তাকে সমস্ত ভাবনা চিন্তার বাইরে রেখেছিল। এই ভয়ঙ্কর কাজ প্রকৃতিস্থ বা অপ্রকৃতিস্থ যেই করুক না কেন, মোটেই বরদাস্ত করা যায় না। এই পৃথিবীতে তার কোনো স্থান নেই। যাই হোক, যদি আসামি তার অপরাধ স্বীকার করত, ডাক্তারের বোধ হলো সে ন্যায় বিচারের সপক্ষেই মত দিত। নীতিগতভাবে সে দোষী। যখন কোনো আশার আলো দেখা গেল না, তখন নিজেই বিচারের রায় মেনে নিয়েছিল। সেদিন রাতে ডাক্তার খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে বসে আছে। বই পড়ার কোনো ইচ্ছা নেই। আনমনা হয়ে ফায়ার প্লেসের দিকে মুখ করে চেয়ারে বসে আছেন। ভাবছেন তার সকালের অদ্ভুত অনুভূতির কথা। মর্গে চার্লসের প্রেতাত্মার উপলব্ধি, যদিও তার 1 ঘন্টা আগেই জীবনদীপ নিভে গেছে। এটাই প্রথম নয়। আকস্মিক মৃত্যুতে এ ধরনের প্রত্যয় তাঁর আগেও হয়েছে, তবে আজ যা ঘটল তা বলা যায় না। তার মনের এই ভাব হয়তো জন্মগত ও আত্মগত সত্যের উপর প্রতিষ্ঠিত। এখানে বলা যেতে পারে ডাক্তার আত্মায় বিশ্বাসী। মৃত্যুর পরেই যে সব শেষ হয়ে যায় তা নয়। শক্তিহীন অথবা অনিচ্ছুক আত্মা ওই পৃথিবীর খুব কাছে ঘুরে বেড়ায়। ডাক্তার অবসর সময় ভূত প্রেত নিয়ে অনেক পড়াশোনা করেছেন। পণ্ডিত ও দক্ষ ডাক্তারের মতো তিনিও দেহ ও আত্মার মধ্যে ব্যবধান যে কত সূক্ষ্ম তা স্বীকার করেন। জাগতিক বস্তুর প্রতি তার ভীষণ প্রভাব যে কত অনুভবনীয়, এবং একথা বিশ্বাস করতে কষ্ট হলো না যে বাস্তব ও সীমাবদ্ধ মানুষের সঙ্গে বিদেহী আত্মার সোজাসুজি যোগাযোগ সম্ভব। এইরকম নানা চিন্তার মধ্যে তিনি যখন মগ্ন, টেবিলের ওপরে টেলিফোনটা তখন হঠাৎ বেজে উঠল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, টেলিফোনের স্বাভাবিক ক্রিং ক্রিং আওয়াজটা খুব ক্ষীণ স্বরে বাজল। মনে হলো বিদ্যুৎ সরবরাহ কম, অথবা যন্ত্রে কোনো গোলমাল হয়েছে। যাই হোক, সত্যিই ফোনটা বাজছে কিনা সন্দেহ দূর করবার জন্যে ডাক্তার উঠে গিয়ে ফোনটা তুলে কানে দিলেন। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি। কে আপনি? টেলিফোনের অপর প্রান্ত থেকে দুর্বোধ্য ও শ্রবণাতীত ফিসফিসানি কানে এলো। আপনার কথা শুনতে পাচ্ছি না। আবার সেই ফিসফিস শব্দ, তারপর নিস্তব্ধতা। টেলিফোনটা যথাস্থানে রেখে দিয়ে ডাক্তার কয়েক মুহূর্ত কি যেন ভাবলেন। আবার টেলিফোনটা তুলে নিয়ে এক্সচেঞ্জে ফোন করে জিজ্ঞেস করলেন, বলতে পারেন কোন নাম্বার থেকে আমায় এইমাত্র ফোন করা হয়েছিল? কিছুক্ষণ পর তাকে জানালো যে জেলখানার তিনি ডাক্তার, সেখান থেকে ফোন করা হয়েছিল। আমাকে সেখানে লাইনটা দিন। লাইন সংযোগ করা হলো। এইমাত্র তুমি আমায় টেলিফোন করেছিলে? হ্যাঁ, আমি ডক্টর টিসডেল বলছি। ব্যাপার কি? তুমি কি বললে আমি কিছুই বুঝতে পারিনি। ও প্রান্ত থেকে পরিষ্কার ও বোধগম্য গলার স্বর শোনা গেল, কিছু ভুল হয়েছে স্যার, আমরা আপনাকে ফোন করিনি। কিন্তু 3 মিনিট আগে আমায় এক্সচেঞ্জ থেকে জানালো তোমাদের ওখান থেকেই ফোন করা হয়েছিল। এক্সচেঞ্জ ভুল করেছে স্যার। অদ্ভুত ব্যাপার। আচ্ছা ঠিক আছে, গুড নাইট। ওয়ার্ডার ডিরেক্ট কথা বলছো না?
হ্যাঁ স্যার, গুড নাইট স্যার। ডাক্তার তার চেয়ারে ফিরে গেলেন। বইয়ের মধ্যে তিনি মনোনিবেশ করতে পারলেন না। ফোনের ব্যাপারটা ঘুরে ফিরে তার চিন্তাকে ঘোরালো করে তুলছে। মাঝে মাঝে ভুলক্রমে তার টেলিফোনটা বেজে ওঠে বটে, আবার কখনো এক্সচেঞ্জ ভুল নাম্বার দিয়ে বসে। কিন্তু এই যে মৃদু স্বরে ফোনের আওয়াজ, অপর প্রান্ত থেকে দুর্বোধ্য ফিসফিসানি, ডাক্তারের মনে এক অদ্ভুত প্রতিক্রিয়া দেখা দেয়। চেয়ার ছেড়ে উঠে তিনি ঘরের মধ্যে পায়চারি করতে থাকেন আর নানা চিন্তার জট মনের মধ্যে পাকাতে থাকেন। একসময় স্বগতোক্তি করে বললেন, কিন্তু এ তো অসম্ভব। পরদিন সকালে যথারীতি তিনি জেলখানায় গেলেন। অদৃশ্য কিছুর উপস্থিতি আবার তাঁর বোধশক্তিকে অদ্ভুতভাবে ঘিরে ধরল। এর আগেও তাঁর আধিদৈবিক অভিজ্ঞতা হয়েছিল। তিনি জানতেন যে তিনি অনুভবনশীল, অর্থাৎ কোনো নির্দিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে যিনি নিয়ম বহির্ভূত অনুভূতি লাভ করতে পারেন এবং আমাদের চারিদিকে অবস্থিত অদৃশ্য জগতের আভাস পেতে পারেন। তাই আজ সকালে যে লোকটির গতকাল ফাঁসি হয়েছে তার উপস্থিতি সম্বন্ধে সচেতন। এটা স্থানিক এবং এই ছোট জেলখানার চত্বরে ও প্রাণদণ্ডে দণ্ডিত বন্দীকে রাখার কারাকক্ষের সামনে দিয়ে যাওয়ার সময় তা বিশেষভাবে উপলব্ধি করলেন। এটা এমনই প্রবল হয়ে উঠেছিল যে তার সামনে যদি সেই মানুষটিকে সশরীরে দেখা যেত তবুও তিনি আশ্চর্য হতেন না। এমনকি সেই গলিপথের শেষ প্রান্তে পৌঁছে তাকে প্রকৃতই দেখবার জন্যে পেছন ফিরে তাকান। সবসময় তিনি মনে একটা গভীর আতঙ্ক সম্বন্ধে সচেতন ছিলেন এবং এই অদৃশ্য কিছুর উপস্থিতি তাকে বিরক্ত করে তুলল। তার মনে হলো এই হতভাগ্য প্রেতাত্মা তার হয়ে কিছু করতে চায়। এই আবেগ যে বৈষয়িক তার মনে একবারও সে সন্দেহ জাগেনি। তার মনের চিন্তাধারা এমনই বাস্তবানুগ যে একে অলীক কল্পনার সৃষ্টি বলে ধরা যেতে পারে না। চার্লসের বিদেহী আত্মা সেখানে উপস্থিত ছিল। তিনি হাসপাতালে ঢুকে কিছুক্ষণ কাজের মধ্যে ব্যস্ত রইলেন, কিন্তু সর্বক্ষণ তার কাছাকাছি সেই আত্মার উপস্থিতি উপলব্ধি করতে লাগলেন। তবে সেই মানুষটি যেসব স্থানে নিবিড়ভাবে যুক্ত ছিল সেখানে যত বেশি অনুভূত হয়েছিল, এখানে সে তুলনায় অনেক কম। শেষে তার ধারণা পরীক্ষা করবার জন্য ঘর থেকে বেরিয়ে আসার আগে ফাঁসি মঞ্চের ছাউনির দিকে তাকালেন। পর মুহূর্তে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি দেখতে পেলেন মঞ্চে ওঠার শেষ ধাপে দাঁড়িয়ে অস্পষ্ট ও আবছা এক মূর্তি, হাত দুটো পেছনে বাঁধা, মাথা ও মুখ কালো কাপড়ে ঢাকা। তিনি যে সেটা দেখতে পেলেন সে বিষয়ে কোনো ভুল নেই। ডাক্তার টিসডেল সাহসী লোক। এই আকস্মিক বিষয়ে বিহ্বল হয়ে পড়লেন না, বরং ক্ষণিক উদ্বিগ্নে লজ্জাবোধ করলেন। ভয়ে আতঙ্কিত হয়ে তার মুখ ফ্যাকাশে হয়ে ওঠেনি, যেটা প্রধানত আকস্মিক বিস্ময় হয়েছিল। ভৌতিক দৃশ্য প্রত্যক্ষ করে তিনি কৌতূহলী হয়ে উঠেছিলেন, তবু সেখানে ফিরে যাওয়ার মতো মনকে শক্ত করে তুলতে পারেননি। যদি এই হতভাগ্য প্রেতাত্মার তাঁকে কিছু জানানোর থাকে তবে সেটা দূর থেকে হওয়াই তিনি বাঞ্ছনীয় মনে করেন। যত দূর তিনি জানেন এরা অবাধে চতুর্দিকে বিচরণশীল। গারদখানা, প্রাণদণ্ডে দণ্ডিত অপরাধীর কারাকক্ষ, হাসপাতাল সর্বত্রই এর গতিবিধি অনুভূত হয়েছে। আরও একটা ব্যাপার মনে উদয় হওয়াতে তিনি নিজের ঘরে গিয়ে ওয়াটার ডিরেক্টকে ডেকে পাঠালেন
এই ড্রেকটি গত রাতে টেলিফোনে তার সঙ্গে কথা বলেছিল। তুমি স্থির নিশ্চিত গত রাতে আমি ফোন করার আগে কেউ আমাকে ফোন করেনি? ওয়ার্ডারের ইতস্তত ভাব ডাক্তারের নজর এড়িয়ে গেল না। আমি বুঝতে পারছি না স্যার, কি করে এটা সম্ভব হতে পারে। আধ ঘন্টা এমনকি তারও বেশি সময় ধরে আমি টেলিফোনের কাছেই বসেছিলাম। যদি কেউ ফোনের কাছে থাকতো আমি অবশ্যই তাকে দেখতে পেতাম। তাহলে তুমি কাউকে দেখোনি? লোকটি আরও বেশি অস্বস্তি বোধ করতে লাগলো। না স্যার, কাউকে দেখিনি। সে জোরের সঙ্গে উত্তর দিল। ডাক্তার অন্যদিকে দৃষ্টি রেখে তাচ্ছিল্যভাবে জিজ্ঞেস করলেন, কিন্তু তোমার হয়তো মনে হয়েছিল সেখানে কেউ ছিল। স্পষ্টই বোঝা গেল ড্রেকটের মনে কিছু ছিল, কিন্তু তা প্রকাশ করতে সে কুণ্ঠা বোধ করছিল। আপনি যদি ওভাবে বলেন স্যার, তা বলতে পারেন আমি ঝিমুচ্ছিলাম অথবা আমার রাতের খাওয়া বদহজম হয়েছিল। ডাক্তার এবার একটু সতর্ক হয়ে উঠলেন। সেরকম আমি কিছু করব না যাতে তুমি বলতে পারো আমি ঘুমিয়ে ঘুমিয়ে টেলিফোনের আওয়াজ শুনেছিলাম। মনে রেখো ড্রেক, ফোনটা আমার খুব কাছে থাকা সত্ত্বেও তার স্বাভাবিক আওয়াজ না হয় ক্ষীণ শব্দে বেজেছিল। আর যখন ফোনটা তুলে নিয়ে কানে দিই কেবলমাত্র তখনই ফিস ফিস শব্দ শুনেছিলাম। কিন্তু তুমি যখন কথা বললে তখন তা স্পষ্টই শুনতে পেয়েছিলাম। এখন আমার বিশ্বাস ফোনের এ প্রান্তে কিছু বা কেউ নিশ্চয়ই ছিল। তুমি এখানে ছিলে, কাউকে দেখতে না পেলেও তুমি মনে করেছিলে কেউ এক্সামে ছিল। লোকটি মাথা নেড়ে সায় দিল। আমি ভীতু নই স্যার, আর কল্পনাতেও ডুবে থাকে না, কিন্তু কেউ একজন ছিল, যন্ত্রটার উপরে চারিধারে ঘুরে বেড়াচ্ছিল। সেটা বাতাস নয়, কারণ ঘরের অন্য কিছু নড়ছিল না। রাতটাও বেশ গরম ছিল। আমি নিশ্চিত হবার জন্য জানালা বন্ধ করে দিই, কিন্তু স্যার 1 ঘন্টারও বেশি সেটা ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। টেলিফোন বইয়ের পাতা উল্টানোর খসখস শব্দ হচ্ছিল। যতই আমার কাছে আসছিল আমার চুলগুলো ততই এলোমেলো হয়ে উঠছিল। আর কি দারুণ ঠান্ডা স্যার। ডাক্তার এক দৃষ্টে তার মুখের দিকে তাকিয়ে রইলেন। এরপর হঠাৎ জিজ্ঞাসা করলেন, গতকাল সকালে কি করা হয়েছিল সে ব্যাপারে তোমায় কিছু মনে করিয়ে দিয়েছিল কি? হ্যাঁ স্যার, চার্লস লিঙ্কওয়ার্থকে অপরাধী বলে সাব্যস্ত করা। ঠিক আছে, আজ রাতে কি তুমি ডিউটিতে আছো? হ্যাঁ স্যার, তবে না থাকতেই আমি ইচ্ছুক। আমি জানি তোমার কি অবস্থা, আমারও ঠিক এই রকমই হয়েছিল। যাই হোক না কেন, মনে হয় আমাকে সে কিছু জানাতে চায়। আচ্ছা, কাল রাতে এখানে কোনো গোলমাল হয়েছিল কি? হ্যাঁ স্যার, 8-10 লোক বিরাট চিৎকার ও আর্তনাদ করে ওঠে। এরা সাধারণত শান্ত প্রকৃতির লোক। মাঝে মাঝে কোনো ফাঁসি হবার পর রাতে এরকম হয়। আমি এটা আগেই জানতাম, তবে গত রাতে যেমন হয়েছে এমন আর কখনো হয়নি। আচ্ছা দেখো, যদি এই বস্তুটা যাকে তুমি দেখতে পাও না আজ রাতে আবার যদি টেলিফোনের কাছে যায়, তুমি তাকে সব সুযোগ দেবে। হয়তো ঠিক একই সময় সে আসবে। আমি তোমাকে বলতে পারবো না কেন, তবে সাধারণত তাই ঘটে। যদি নেহাতি তোমাকে ঘরে থাকতে হয় ঠিক 9:30 থেকে 10:30, এই 1 ঘন্টা তুমি টেলিফোনের কাছে থাকবে না। যদি আমাকে কেউ ফোন করে, কথা শেষ হলে পর আমি তোমাকে ফোন করে জানাবো। ভয়ের কিছু নেই তো স্যার? সকালে ডাক্তারের নিজের আতঙ্কের কথা মনে পড়ল, কিন্তু তিনি বেশ আন্তরিকভাবেই বললেন, আমি নিশ্চিত ভয়ের কিছু নেই। সেদিন রাতে ডাক্তার এক ভোজের নিমন্ত্রণে না গিয়ে ঠিক 9:30 কিছু আগে নিজের পড়ার ঘরে গিয়ে বসলেন। যে বিধি অনুযায়ী প্রেতাত্মাদের গতিবিধি নিয়ন্ত্রিত, সে সম্বন্ধে মানুষের অজ্ঞতাবশত ডাক্তার ওয়ার্ডারকে বলতে পারেননি কেন মাঝে মাঝে নির্দিষ্ট সময়ে তাদের আবির্ভাব ঘটে। বিশেষ করে সেই প্রেতাত্মার যখন কোনো সাহায্যের প্রয়োজন হয়, যেমন এখানে হতে পারে,
তিনি দেখেছেন দিনে অথবা রাতে ঠিক একই সময় আগমন হয়, নিয়ম অনুযায়ী। এদের দেহ ধারণ করার বা উদ্দেশ্য জানাবার বা অনুভব করানোর ক্ষমতা মৃত্যুর পরেই অন্তত কিছুক্ষণের জন্যে অতি তীব্র থাকে। পরে যত তারা পৃথিবীর অভিমুখ থেকে দূরে সরে যায়, তাদের ক্ষমতা তত ক্ষীণ থেকে ক্ষীণতর হতে হতে একেবারে নিবৃত্ত হয়। আজ রাতে তিনি আরও ক্ষীণ অনুভূতি উপলব্ধি করবার জন্যে তৈরি হয়ে আছেন। শুঁয়োপোকা থেকে যেমন নতুন মথের জন্ম হয়, তেমনি গোড়ার দিকে আত্মা দেহ থেকে পৃথক হলে দুর্বল হয়। ঠিক সেই সময় টেলিফোন বেজে উঠল। আগের রাতের মতো ক্ষীণ নয়, কিন্তু তা স্বাভাবিকভাবেও নয়। ডাক্তার তৎক্ষণাৎ উঠে গিয়ে ফোনটা কানে দিলেন। তিনি শুনতে পেলেন হৃদয় বিদারক ফোঁপানি। সেই সঙ্গে প্রচণ্ড আক্ষেপ। মনে হলো যেন শোককারীকে খণ্ড বিখণ্ড করে তুলছে। তিনি কথা বলার আগে কিছুক্ষণ অপেক্ষা করলেন। অজানা ভয়ে সমস্ত শরীর ঠান্ডা বোধ হলো। তবু যদি তার পক্ষে সম্ভব হয়, সাহায্য করার জন্যে উৎসুক হয়ে উঠলেন। হ্যাঁ হ্যাঁ, অবশেষে তিনি বললেন, আমি ডক্টর টিস্টার। আমি তোমার জন্য কি করতে পারি? আর তুমি বা কে? যদিও ভাবলেন এটা অনাবশ্যক প্রশ্ন। আস্তে আস্তে ফোঁপানি থেমে গেল। ফিস ফিস শব্দ হতে লাগল। তখনও কান্নার বেগ থামেনি। আমি বলতে চাই স্যার, আমি অবশ্যই বলতে চাই। আমি বলতে চাই স্যার, আমি বলতে চাই। আমি অবশ্যই বলবো। হ্যাঁ, কি বলবে বলো? না না, তোমাকে নয়, অন্য আরেকজনকে, যে আমাকে দেখতে আসতো। আমি তোমাকে যা বলবো তাকে কি বলবে? তাকে আমার কথা শোনাতে অথবা আমাকে দেখাতে আমি পারবো না। আমি পারবো না। তুমি কে? আমি আমি চার্লস লিংকন ওয়ার্থ। আমার মনে হয় তুমি জানো। আমি ভীষণ দুঃখী। আমি জেলখানা ছাড়তে পারছি না। এখানে ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। তুমি কি ওই ভদ্রলোককে ডেকে দিতে পারবে? ওই ভদ্রলোককে ডেকে দিতে পারবে? তুমি যাজকের কথা বলছো? গতকাল আমি যখন উঠোনের চত্বর পার হচ্ছিলাম, সে ধর্ম উপাসনা করছিল। আমাকে বলা হয়েছিল আমি এত দুঃখী হব না। তবে 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 ডাক্তার এক মুহূর্ত ইতস্তত করলেন। এই অদ্ভুত গল্প কারাগারের যাজক মিস্টার ডকিন্সকে বলতে হবে যে তাকে গতকাল ফাঁসি দেওয়া হয়েছে। তার আত্মা টেলিফোনে আমার সঙ্গে কথা বলেছে। তিনি গভীরভাবে বিশ্বাসী এই অসুখী আত্মা দুঃখী এবং সে প্রায়শ্চিত্ত করতে চায়। সে কি বলতে চায় তা জিজ্ঞেস করার আর দরকার নেই। অবশেষে ডাক্তার বললেন, হ্যাঁ, আমি তাকে এখানে আসতে বলবো। ধন্যবাদ স্যার, হাজারবার ধন্যবাদ। তুমি তাকে আনবে, তাই না? আর তাকে আনবে। হ্যাঁ, তুমি তাকে নিয়ে এসো। তার গলার স্বর ক্রমশ ক্ষীণ হতে লাগলো। অবশ্যই কাল রাতে। আমি আর বেশি কথা বলতে পারছি না। আমাকে আমাকে যেতে হবে, দেখতে হবে। আবার ফোঁপানি শুরু হলো, ক্ষীণ থেকে ক্ষীণতর। প্রবল উত্তেজনার বশে ডাক্তার চিৎকার করে জিজ্ঞেস করলেন, কি দেখতে? তুমি কি করছো আমাকে বলো। তোমার কি হয়েছে? আমি বলতে পারবো না। আমি ওটা বলতে পারবো না। আমি ওটা বলতে পারবো না। না না, আমি বলতে পারবো না। ক্ষীণ শব্দ থেমে গেল।
ডাক্তার ফোনটা কানে রেখে কিছুক্ষণ অপেক্ষা করলেন, কিন্তু কর্কশ শব্দ ছাড়া আর কিছুই শোনা গেল না। ফোনটা নামিয়ে রেখে কপালে হাত দিয়ে বুঝতে পারলেন ভয়ে তার বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে। তার কান ভোঁ ভোঁ করছে, হৃদয়ে দ্রুত ও ক্ষীণ স্পন্দন হচ্ছে। নিজেকে প্রকৃতিস্থ করবার জন্যে চেয়ারে বসে পড়লেন। দু একবার তার মনে হলো কেউ কি তার সঙ্গে ভীষণ ঠাট্টা করছে, কিন্তু তা হতে পারে না। তিনি জানতেন, তিনি স্পষ্টভাবেই বুঝতে পারলেন যে ভয়ানক ও অপ্রীতিকর পাপ কাজের দারুণ দারুণ মর্মপীড়ায় পীড়িত এক আত্মার সঙ্গে কথা বলছিলেন। এটা তার মনের ভ্রান্তি নয়। কি আশ্চর্য! এই লন্ডনের বেডফোর্ড স্কোয়ারের এক মনোরম ঘরে আরামদায়ক পরিবেশের মধ্যে বসে তিনি মৃত চার্লস লিঙ্কওয়ার্থের আত্মার সঙ্গে কথা বললেন। কিন্তু এই চিন্তায় মগ্ন হয়ে বসে থাকবার সময় তার নেই। প্রথমে তিনি কারাগারে ফোন করলেন। ওয়ার্ডার ড্রেক্ট। অপর প্রান্তে লোকটির ভয়ে কম্পিত গলার স্বর স্পষ্টই উপলব্ধি করা যায়। হ্যাঁ স্যার, আপনি কি ডাক্তার টিস্টেল? হ্যাঁ, তোমার ওখানে কিছু হয়েছে? দুবার মনে হলো লোকটি কিছু বলার চেষ্টা করছে, কিন্তু পারছে না। তৃতীয়বারের চেষ্টায় গলার শব্দ পাওয়া গেল। হ্যাঁ স্যার, সেখানে ছিল। আমি তাকে টেলিফোনের ঘরে ঢুকতে দেখেছিলাম। ও, তার সঙ্গে তুমি কথা বলেছিলে? না স্যার, আমার সর্বাঙ্গে ঘাম ঝরছিল। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম, আর 8-10 জন লোক তাদের ঘুমের মধ্যেই আর্তনাদ করছিল। কিন্তু এখন সব শান্ত। আমার মনে হয় সেই ফাঁসি মঞ্চের দিকে গেছে। আচ্ছা, আমার মনে হয় আর কোনো গোলমাল হবে না। হ্যাঁ, ভালো কথা। আমাকে মিস্টার ডকিন্সের বাড়ির ঠিকানাটা দাও তো। ডাক্তার যাজককে পরদিন রাতে তার বাড়িতে ভোজের নিমন্ত্রণ করলেন, কিন্তু আশ্চর্যের ব্যাপার, টেলিফোনটা খুব কাছেই থাকাতে টেবিলের উপর তিনি লিখতে পারলেন না। ওপর তলায় গিয়ে ড্রয়িং রুমে বসে তিনি লেখার কাজ শেষ করলেন। সেই চিঠিতে জানালেন এক অদ্ভুত ইতিহাস তার কাছে ব্যক্ত করবেন এবং তার সাহায্য নেবেন। এমনকি কোনো কাজ থাকলেও তা যেন তিনি বাতিল করেন। আরও লিখলেন তিনি নিজেও আজ রাতে তাই করেছিলেন। তা যদি না করতেন তবে তার জন্য তাকে দুঃখ প্রকাশ করতে হতো। পরদিন রাতে যথারীতি খাওয়া দাওয়া সেরে দুজনে বসে সিগারেট ও কফি খাচ্ছেন। তখন ডাক্তার বললেন, ডকিন্স, আমার কথা শুনে আপনি আমাকে পাগল ভাববেন না। মিস্টার ডকিন্স হাসলেন, বললেন, আমি কথা দিচ্ছি তা হবে না। খুব ভালো। গত রাতে এবং তার আগের রাতে, এই সময় থেকে আরেকটু পরে 2 দিন আগে আমরা যাকে ফাঁসি হতে দেখেছি, সেই চার্লস লিঙ্কওয়ার্থের প্রেতাত্মার সঙ্গে আমি টেলিফোনে কথা বলেছি। যাজক হাসলেন, চেয়ারটা একটু পেছনে ঠেলে বসলেন, মুখে বিরক্তির ভাব। টিস্টেল, আমাকে এই কথা বলতে অবশ্যই আমি দুর্বিনীত হতে চাই না। এইসব ভুতুড়ে গল্প শোনাবার জন্যই কি রোজ রাতে আমাকে এখানে নিমন্ত্রণ করে ডেকে আনছেন? হ্যাঁ, আপনি এখনো সব শোনেননি। আপনাকে এখানে আনবার জন্যে কাল রাতে সে আমাকে বলেছে সে আপনাকে কিছু বলতে চায়। আমার মনে হয় সেটা কি আমরা তা ধারণা করতে পারি। ডকিন্স উঠে দাঁড়ালেন, বললেন, দয়া করে আমাকে আর শোনাবেন না। মৃত ফিরে আসে না। কি অবস্থায় এবং কি পরিস্থিতিতে তারা বিদ্যমান তা এখনও আমাদের কাছে পরিস্ফুট নয়। জাগতিক সমস্ত সম্পর্ক তাদের শেষ হয়েছে। কিন্তু আমি আপনাকে আরও কিছু বলবো। 2 রাত আগে আমাকে ফোন করেছিল। খুব ক্ষীণ অস্পষ্ট স্বর শুনেছিলাম। সঙ্গে সঙ্গে আমি খবর নিই কোথা থেকে আমাকে ফোন করা হয়েছিল, এবং আমাকে জানানো হয় জেলখানা থেকে ফোন এসেছিল। আমি জেলখানায় ফোন করি। ওয়ার্ডার ডিরেক্ট জানায় কেউ আমাকে ফোন করেনি।
সেও কিছুর উপস্থিতি অনুভব করেছিল। আমার মনে হয় লোকটা মদ খেয়েছিল। ও ধরনের কথা বলা আপনার উচিত নয়। তার মতন ধীর স্থির লোক আমাদের আর একজনও নেই। সে যদি মাতাল হয়ে থাকতো তবে আমিও তাই হয়েছিলাম। যাজক আবার চেয়ারে বসে পড়লেন। আমাকে ক্ষমা করবেন, তবে আমি আর এগোতে চাই না। এ ব্যাপারে মাথা ঘামানো বিপজ্জনক ব্যাপার। তাছাড়া এটা যে একটা তামাশা নয় তা কি করে আপনি জানলেন? কে তামাশা করছে? চুপ, শুনুন। টেলিফোন বেজে উঠল। ডাক্তার স্পষ্ট শুনতে পেলেন। আপনি শোনেননি? কি শুনবো? টেলিফোনের বেল বাজার আওয়াজ। না তো, আমি তো কোনো আওয়াজ শুনিনি। না, কোনো বেল বাজেনি। ডাক্তার কোনো কথা না বলে তার স্টাডি রুমে উঠে গেলেন এবং আলো নিভিয়ে দিলেন। তারপর রিসিভারটা তুলে নিয়ে কানে দিলেন। হ্যাঁ, কে কথা বলছে? ডাক্তারের গলা কাঁপছে। হ্যাঁ, মিস্টার ডকিন্স এখানে আছেন। তাকে তোমার সঙ্গে কথা বলাতে চেষ্টা করব। তিনি অন্য ঘরে ফিরে গেলেন। ডকিন্স, নিদারুণ যন্ত্রণা এক আত্মা অপেক্ষা করছে। তার কথা শুনতে আমি স্বনির্বন্ধ অনুরোধ করছি। ঈশ্বরের দোহাই, আসুন এবং শুনুন। যাজক এক মুহূর্ত ইতস্তত করলেন, তারপর বললেন, বেশ, আপনি যা বলবেন। তিনি রিসিভারটা টেবিলের ওপর থেকে তুলে নিয়ে কানে দিলেন। আমি মিস্টার ডকিন্স বলছি। তিনি অপেক্ষা করলেন। আমি কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ, কিছু যেন একটা ক্ষীণ ফিফির শব্দ। শুনতে চেষ্টা করুন। আবার যাজক মন দিয়ে শুনতে চেষ্টা করলেন। হঠাৎ তিনি রিসিভারটা টেবিলে নামিয়ে রেখে ভ্রু কুঞ্চিত করলেন। কেউ যেন বলল, আমি তাকে মেরেছি, আমি স্বীকার করছি, আমাকে ক্ষমা করা হোক, এবার আমাকে ক্ষমা করা হোক। ডক্টর টিসডেল, এটা একটা তামাশা। প্রেতাত্মাবাদে আপনার ঝোঁক আছে জেনে কেউ এমন ভীষণ ঠাট্টা করেছে। আমি এ বিশ্বাস করতে পারি না। ডাক্তার রিসিভারটা কানে তুলে দিলেন। আমি ডক্টর টিসডেল বলছি। কিছু সংকেত মিস্টার ডকিন্সকে দিতে পারো, যাতে বোঝা যাবে তুমি চার্লস লিঙ্কওয়ার্থ? তারপর রিসিভারটা নামিয়ে রাখলেন। সে বলল পারবে। আমাদের অপেক্ষা করতে হবে। রাতটা বেশ গুমোট হয়ে আছে। ঘরের খোলা জানালা দিয়ে বাড়ির পেছন দিকের পাথর বাঁধানো চত্বর দেখা যাচ্ছে। মিনিট পাঁচেক কি তারও বেশি দুজনে চুপচাপ দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন। আশ্চর্য হবার মতো কিছুই ঘটল না। তখন যাজক বললেন, আমি যা বলেছি আমার মনে হয় ওটাই যথার্থ সিদ্ধান্ত। তার কথা বলতে বলতেই হঠাৎ এক ঝলক ঠান্ডা বাতাস ঘরের মধ্যে ঢুকল। টেবিলের ওপরে কাগজগুলো খসখস করে আওয়াজ তুলল। ডাক্তার জানলাটা বন্ধ করে দিলেন। আপনি অনুভব করলেন? হ্যাঁ, এক ঝলক বাতাস, বেশ ঠান্ডা। আবার বন্ধ ঘরের মধ্যে বাতাস ঘুরতে লাগলো। এবং এবার ওটা অনুভব করলেন? যাজক মাথা নেড়ে সায় দিলেন। হঠাৎ তার বুক ধরফর করে উঠল। গলার স্বর বন্ধ হয়ে আসতে লাগলো। বিস্ময়ে চিৎকার করে ঈশ্বরের উদ্দেশ্যে বলতে লাগলেন, আসন্ন রাত্রির সমস্ত বিপদ থেকে আমাদের রক্ষা করুন। কিছু যেন আসছে, ডাক্তার বললেন। বলার সঙ্গে সঙ্গেই সে হাজির। তাদের থেকে 3 গজও দূরে নয়, ঘরের ঠিক মাঝখানে মানুষের এক আকৃতি। মাথাটা কাঁধের ওপর ঝুলে পড়েছে, মুখটা দেখা যাচ্ছে না। সে 2 হাত দিয়ে তার মাথাটা তুলে ধরল, যেন মনে হলো একটা ভারী কিছু ওঠালো। তাদের দিকে তাকালো। তার চোখ দুটো ও জিভটা ঠেলে সামনের দিকে বেরিয়ে আসছে। গোলাকার দাগটা গলায় স্পষ্ট দেখা যাচ্ছে। পর মুহূর্তে কাঠের মেঝের ওপর ঘর ঘর শব্দ হলো। মূর্তি অদৃশ্য।
মেঝে পড়ে আছে একটা নতুন দড়ি। অনেকক্ষণ তাদের দুজনের কেউ কথা বলল না। ডাক্তারের মুখ দিয়ে ঘাম ঝরছে। ফ্যাকাশে ঠোঁট দুটো নিয়ে যাজক বীর বীর করে ঈশ্বরকে ডেকে চলেছেন। অনেক কষ্টে নিজের সম্বিত ফিরিয়ে এনে ডাক্তার দড়িটা দেখালো। হাসি হওয়ার পর থেকে এটা পাওয়া যাচ্ছিল না। আবার টেলিফোন বেজে উঠল। এবার যাজককে আর বলে দিতে হলো না। তিনি ফোনের কাছে গেলেন, কিন্তু বেল বাজা থেমে গেল। কিছুক্ষণ চুপ করে তিনি কি শুনলেন, এবং অবশেষে তিনি বললেন, চার্লস লিঙ্কওয়ার্থ, তুমি ঈশ্বরের সামনে দাঁড়িয়ে আছো। তোমার পাপ কাজের জন্য তুমি সত্যিই দুঃখিত? শ্রবণাতীত কিছু উত্তর ডাক্তারের কানে এলো, এবং যাজক দুচোখ বুঝলেন। পাপ মুক্তির বাণী উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তার টিসডেল হাঁটু মুড়ে বসে প্রার্থনা করতে লাগলেন। তারপর আবার নিস্তব্ধতা। আর বেশি কিছু আমি শুনতে পাইনি। রিসিভারটা যথাস্থানে রাখতে রাখতে যাজক বললেন, সেই সময় ডাক্তারের চাকর একটা ট্রেতে করে স্পিরিট ও নলযুক্ত বোতল নিয়ে ঘরে ঢুকল। প্রেতাত্মা যেখানে দাঁড়িয়েছিল সেদিকে না তাকিয়ে চাকরকে আঙুল দিয়ে নির্দেশ করে ডাক্তার বললেন, পার্কার, ওখানে দড়িটা পড়ে আছে, ওটা নিয়ে পুড়িয়ে ফেলো। এক নীরবতা। কোনো দড়ি নেই স্যার। পার্কারের বিস্ময়কর উত্তর। এতক্ষণ শুনছিলেন দি কনফিউশন অফ চার্লস লিঙ্কওয়ার্থ, রচনা E.F. বেনসন, গল্পের অনুবাদ রবীন্দ্রনাথ বসু, গল্পের নাট্যরূপ লিলি, গল্প পাঠে দেবাদ্রি, গল্পের সূত্রধার ছিলাম আমি অতনু। ডক্টর টিসডেলের ভূমিকায় রাজ, ওয়ার্ডার ড্রেক্ট দেবদূত, চার্লস লিঙ্কওয়ার্থের ভূমিকায় স্বরূপ, মিস্টার ডকিন্সের ভূমিকায় পার্থ, পার্কার সৌভিক। এই গল্পের সমগ্র পর্ব পরিচালনা ও শব্দগ্রহণে দেবাদ্রি এবং লিলি। ধ্বনি পরিকল্পনা ও আবহে আমি অতনু। এই গল্পের প্রচ্ছদ অঙ্কন করেছেন নীল। শেষ হলো আমাদের আজকের গল্প। এরকমই আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল ভোকাল আর্ট ম্যানিয়াকে। আগামী দিনে আমরা আবারও ফিরব আরও এক নতুন নিবেদন নিয়ে। ততদিন ভালো থাকুন, পাশে থাকুন আর শুনতে থাকুন ভোকাল আর্ট ম্যানিয়া। ধন্যবাদ।